সাধারণ মানুষ, বাজারে একটা দোকান আছে শুধু। মা মারা গেছে আমার জন্মের সময়, বাবাই আমাকে মানুষ করছে। আমার 15 বছর হতেই আলতাফ জফুর আমাকে বাবার দোকানে দেখতে পাই, সেখানেই বাবাকে বিয়ের প্রস্তাব দেই। বড় বাড়িতে বিয়ে হবে ভেবে বাবা অনেকটাই খুশি। আমি দেখতে মন্দ ছিলাম না বলে সবাই পছন্দ করে। আমার বিয়ে হই আলতাফ জহুরুর মেজো ছেলের সাথে। দিন ভালোই যাচ্ছিল। একদিন আমার দেওর বিনা অনুমতিতে আমার রুমে প্রবেশ করে আমার সাথে নোংরামি করার চেষ্টা করে। সেটা দেখে নেই আমার স্বামী রাফিজ। সে তার বাইকে থাপ্পড় দেয়। আমাকে রক্ষা করার জন্য তাদের দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হই। রফিক আমাকে খুব ভালোবাসত, কিন্তু গরিব বলে শাশুড়ি ননদের অত্যাচার সহ্য করছি খুব। উঠতে বসতে খুঁটা দিত। এভাবে চলছিল দিন। একদিন বাগানে ফুল তুলতে গিয়ে তালাবদ্ধ একটা ঘর দেখতে পাই। দরজা খুলে একজনকে ভিতরে দেখে অবাক হই। দরজার বাইরে থেকে বন্ধ দেখা গেল, আসলে এটা ভিতর থেকে বন্ধ করা। লোকটা বাহিরে আসতেই আমি সুযোগ বুঝে ভিতরে ঢুকে যাই কি আছে দেখার জন্য। এখন মনে হচ্ছে আমি না গেলে আমার জীবনটা সুন্দর থাকতো। দুইটা ঘর পেরিয়ে অনেকগুলো মেয়ের ঘুঙ্গানো শব্দ পেলাম। আমি একটু হতাশ হয়ে দেখতে গেলাম। দেখলাম রফিজ বসে আছে একটা চেয়ারে, আর মেয়েগুলো কাতরাচ্ছে। আমাকে দেখে সে এগিয়ে এলো। জিজ্ঞাসা করলাম, এতগুলো মেয়ে এখানে কেন? আমি জিজ্ঞাসা করতে কেবলা নামক লোকটা এসে ওকে বলল, মেয়েগুলোকে কেনার জন্য কাস্টমার এসে গেছে, আজ রাতেই নিয়ে যাবে। বাহিরের দেশে পাচার করতে হবে তাদের। রফিজ লোকটাকে আকারে ইঙ্গিতে এসব না বলতে বলল, কিন্তু লোকটা বুঝতে পারেনি, তাই সব বলে দিল। সোহেল চলে এলো সেখানে। আমাকে দেখে রেগে গিয়ে থাপ্পড় দিল। রফিজও তার সাথে রেগে যায়। রফিজ আমাকে নিয়ে ঘরে চলে আসে। আমাকে বুঝাতে থাকে বিভিন্ন ভাবে, কিন্তু আমি এমন অন্যায় দেখে চুপ থাকতে পারিনি। আমি আমার শাশুড়িকে বলি, ভেবেছি তিনি আমাকে সাহায্য করবে, অথচ করেনি। সোহেলকে ডেকে এনে তার দিকে ঠেলে দেয় আমাকে। সোহেল তার মার সামনেই এতগুলো বলেই মইনা কাঁদতে শুরু করলো। অহনা আর কিছু বলার ভাষা পাচ্ছে না। কিছু বলতে যাবে তখনই শব্দ এলো, ওকে কাঁদতে দাও, মনে শান্তি আসবে। অহনা খুশিতে গদগদ হয়ে উঠে অস্পষ্ট সুরে উচ্চারণ করে, মাহমিদ। অহনার মুখে হঠাৎ মাহমিদ শব্দ শুনে সবাই অবাক হয়ে তাকায়। অহনা সেটা বুঝতে পেরে বলল, আসলে আমি। অহনাকে থামিয়ে দিয়ে হ্যারি জিজ্ঞাসা করলো, কি আমি করছিস মাহমিদকে? অহনা বলল, কই কেউ না তো। ময়নার কথা শুনে হঠাৎ নামটা মুখে আসলো। অহনার দিকে সবাই অবাক দৃষ্টিতে তাকায়। অহনার চোখ সরিয়ে নেই। ময়নার দিকে তাকিয়ে দেখলো সে কাঁদছে। অবৈ দিয়ে সবটা বলতে বলল হেরি। ময়না চোখ মুছে আবার বলতে শুরু করে, সোহেল আমাকে দর্শন করছে। আমার শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখছিল শুধু। রফিজ ঘরে এসে আমাকে না দেখে পুরো বাড়ি খুঁজে এক পর্যায়ে খুঁজে পাই। সেদিন রফিজ সোহেলকে মেরে ফেলার চেষ্টা করছিল। আমাকে রফিজ বলছিল এইসব থেকে দূরে থাকতে। রফিজ অনুতপ্ত ছিল। নারীর পাচারকারী দলের সাথে সে পরিচিত ছিল না, শুধু মেয়েগুলোকে পাহারা দেওয়ার জন্যই ও কাজ করত। সোহেলের সাথে খারাপ আচরণ করায়, রফিজের খাবারের সাথে বিষ মিশিয়ে রফিজকে খুন করছে তারা। আমি আগে জানলে বাঁচিয়ে নিতাম তাকে। রফিজ চলে যাওয়ার পর আমি একা হয়ে যাই। সেদিন বিকালে সোহেল আমার সাথে বাজে কাজ করে। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করি। অবশেষে সোহেলের ফোনে ফোন আসতেই সে বারান্দায় যায়। সে সুযোগে আমি জানলা দিয়ে পালিয়ে এসেছি। নদীর পাড়ে আসতেই অহনা আপার সাথে দেখা হয়। অহনা বলল, তাহলে সবাই মৃত বলছিল কেন? ময়না ঢুক গেলে বলতে শুরু করে, মর্গে গিয়ে একটা ডেড বডি এনে বলছিল এইটাই আমি মরে গিয়েছি গলায় দড়ি দিয়ে। এদিকে মাহমিদ অহনার কানে এসে বলল, তুমি চাইলে সবাইকে নিয়ে যেতে পারি এখান থেকে। অহনা বলল, না, এখানে আরো মেয়ে আছে, তাদের খুব বিপদ, তাদেরকেও সাহায্য করা উচিত। মাহমিদ বলল, কিন্তু তারা কোথায়? অহনা বলল, সেটা দেখার দায়িত্ব তোমার। মাহমিদ চলে যায়। অহনা দেখলো সবাই তার দিকে তাকিয়ে আছে। টিকু বলল, তুই নিচে নিচে কার সাথে কথা বললি? অহনা বলল, কই, কারোর সাথে না তো। টিকু বলল, আমি দেখলাম। কাউকে বললি কিছু দেখে আসার জন্য? সবাই বলল, হ্যাঁ,
এরই মাঝে সোহেল চলে আসে, সাথে এসেছে আফতার জহুরু। এতজনকে একসাথে দেখে তার জিভ লগ লগ করে উঠে। সোহেল সব খুলে বলল। আলতাফ বলল, তাহলে আর ভয় নেই। আজ রাতের মধ্যে আরো দুটো মেয়ে জোগাড় করার কথা ছিল, কিন্তু এখন আর লাগবে না। ওদেরকে দিয়ে আজ রাতের কাজটা চালিয়ে দেব বলে আলতাফ জহুরু চলে যায়। সোহেল অহনাকে বলল, তোমাকে আমার লাগবেই, তোমাকে ভোগ করে পাচার করব। আগে মজা নেব, তারপরে টাকা পাবো। বিষয়টা দারুণ না? অহনা কিছু বুঝার আগেই তার মুখে রুমাল পেঁচিয়ে দেয়। সবার মুখে একে একে রুমাল বেঁধে দেয়। সোহেল কোমরে হাত দিয়ে বলে, তোমাদের কিসির মিসির আর ভালো লাগছে না? একটু চুপ থাকো। মাহমুদ অহনার কাঁধে হাত রাখে, বর্ষা দেই, একটু অপেক্ষা করো, আমি সবাইকে উদ্ধার করব। বর্ষার হাত পেয়ে অহনা দম সারে। সোহেল তার দিকে যেতেই আলতাফ ডেকে উঠে। সোহেল বিরক্তিতে দেওয়ালের সাথে হাত দিয়ে আঘাত করে। শালার বাপ শান্তি দিল না। যখন একটু শান্তি নিতে চাই তখনই কলবা টেকে নেবে। ইচ্ছে করছে গলাটা কেটে দেয়। সোহেল চলে যায়। মাহমুদ অহনাকে বলল, প্রায় 100-র উপরে মেয়ে বন্দী রয়েছে। অহনা মাহমুদের দিকে তাকাই, আমরা কিভাবে উদ্ধার করব? তুমি কিছু করলেই তো সবাই দেখে নেবে। মাহমুদ বলল, ভাবতে হবে। মাহমুদ ভাবে কিছুক্ষণ পরেই বলল, চিন্তা করো না, সারা জীবন গোয়েন্দা করে কাটিয়েছি, এখন এই সামান্য বিষয়টা আমি সামলাতে পারবো। অহনা বলল, গোয়েন্দা হয়ে কাটিয়েছো মানে? অহনার কথার উত্তর না দিয়ে মাহমুদ চলে যায়। সোহেল আর আলতাফের কথাপতন চলে। বুঝতে পারে রাতে মেয়েগুলোকে পাচার করতে হবে, কিন্তু অহনাকে কষ্ট দেওয়ার কারণে মাহমুদের চোখে রক্তিম বর্ণ দেখা দিয়েছে। সোহেল আর তার বাবার সামনে যায়। সোহেলের হাত দিয়ে আলতাফকে একটা থাপ্পড় বসায়। আলতাফ রেগে গিয়ে ছেলের কলার চেপে ধরে। সোহেল বলছিল সে ইচ্ছে করে করেনি, কিভাবে হলো বুঝতে পারিনি। তবু আলতাফ কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় সোহেলের গালে। হন হন করে বের হয়ে পড়ে আলতাফ। সোহেল বেবলার মতো বসে পড়ে। তখনই পিছন থেকে ধাক্কা দেয় মাহমুদ। সোহেল পরে গিয়ে একটা ধমক দিয়ে ওঠে, কে ওখানে? বের হয়ে আয় বলছি। আরো কিছু অবাধ্য গালি দেয়। মাহমুদ তাকে দেওয়ালের সাথে ছুঁড়ে মারে। মাথা ফেটে রক্ত বের হয়। সোহেল গালিবাজ করছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। মাহমুদ পুনরায় তাকে ধাক্কা দেয়। সোহেল হুমকি খেয়ে দরজার সামনে পড়ে যায়। কোনো রকমে বের হয়ে যায় ঘর থেকে। রাত হতেই 5টা মালবাহী ট্রাক এসে হাজির হয় সেই গোপন দরজার কাছে। একে একে সবগুলো মেয়েকে আনা হয়, ট্রাকে তোলা হয় তাদের। সোহেল অহনার কাছে এসে বলল, কোনো ব্যাপার না, যাওয়ার পথে তোমার সাথে রোমান্স হবে। এখানে তো সুযোগ পাইলাম না। গা হিন করে অহনার। মাহমুদ তেরে আসতেই অহনা থামিয়ে দেই, বলল, বুদ্ধি দিয়ে কাজ করাই উত্তম, ওদের স্টাইলে শাস্তি দিতে হবে। সোহেল হেসে উঠে, কার সাথে কথা বলছো? মাথাটা গেছে মনে হয়। রুমি, ইরা, টিকু, হেরি চিন্তায় পড়ে গেছে। আজকাল অহনা নিচে নিজেই কথা বলে। সোহেল অহনার চুলে ফু দিয়ে চলে যায়। মেয়েদেরকে জোর করে টাকে তুলে। অহনাকে তোলা হয় একটি টাকে। মাহমুদ কিছু করছে না দেখে অবাক হয় অহনা। মাহমুদ চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। টাকের দরজাগুলো বন্ধ করা হয়। আর কিছু দেখতে পায় না অহনা। এভাবে মাহমুদকে কিছু না বলে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ মুখ লাল হয়ে আছে তার। কিছুক্ষণের মধ্যেই টাক চলতে শুরু করে, কিন্তু মাহমুদ ওইখানে দাঁড়িয়ে আছে। সকালের মধ্যে আজাহারি মেয়েগুলো কেঁদে মরছে, অথচ আওয়াজ নেই, মুখ বাঁধা তাদের। টাক ছাড়ার পজিশন নিতে অহনা বয়ে কেঁপে উঠে। মাহমুদকে ডাকতে থাকে। যখন সব আশা ছেড়ে দিল অহনা, তখনই বাহির থেকে একটা শব্দ পাই গুলির। কান পেতে শোনার চেষ্টা করে। আনন্দে নেচে উঠে সে। পুলিশ ট্রাকগুলোকে ঘিরে ধরছে। কিছুক্ষণের মধ্যে সবাইকে উদ্ধার করে। অহনা দেখলো মাহমুদ এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না, সে জানিয়েছে পুলিশকে। ইন্সপেক্টর রিজু সেই সবাইকে উদ্দেশ্য করে বললেন, এখানে অহনাকে। অহনা এগিয়ে আসে। ইন্সপেক্টর বলল, আরে আপনি সেই না যাকে কিছুদিন আগে উদ্ধার করছিলাম? আপনি কিভাবে এখানে আটকা পড়লেন? অহনা বলল, আমার বোনকে খুঁজতে আসে। যাই হোক, আপনি অনেক সাহসী। আপনার জন্যই আজ অপরাধীরা ধরা পড়ল। কবে থেকে এই গ্যাংটাকে খুঁজছিলাম, বুঝতে পারিনি আমাদের নাকের ডগাই ছিল। অহনা বলল, আমি মানে বুঝতে পারিনি। ইন্সপেক্টর বলল, আপনি তো আমাদেরকে কল করে আসতে বললেন। অহনা মাহমুদের দিকে তাকাই এক নজর, তারপর বলল, জি আমি ওই। ইন্সপেক্টর বলল, আপনার হাজবেন্ড কেমন আছে? ইন্সপেক্টরের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। হেরি তো এগিয়ে এসে বলল,
ওর এখনো বিয়ে হয়নি। কি বলছেন আপনি? কিছুদিন আগেই তো ওনার সাথে দেখা হলো, আজ আবারও হলো। এই থানায় কালকে আমি বদলি হয়েছি। অহনা হেরিকে বলল, তুমি সবাইকে নিয়ে যাও, আমার কিছু কথা আছে ইন্সপেক্টরের সাথে, আমি কথা বলে আসছি। হেরি যেতে না চাইলেও অহনা তাকে জোর করে পাঠিয়ে দেয়। তারপর ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে অহনা বলল, আসলে আমি কাউকে না জানিয়ে বিয়ে করছি, তাই ওরা কেউ জানে না। পুলিশ বলল, কি বলেন এসব? পুলিশকে বোকা বানাচ্ছেন না তো আবার? অহনা বলল, সবাই জানে, শুধু বন্ধু বান্ধব ছাড়া। আপনিও তো জানলেন এখন, তাহলে আমি আসি। ইন্সপেক্টর গাড়িতে গিয়ে একজন কনস্টেবলকে বলল, মেয়েটাকে সন্দেহ হই, এর পুরো ডিটেলস আমরা কালকের মধ্যেই চাই। কনস্টেবল বলল, জি স্যার। অহনা মাহমুদের কাছে যাই, কি হলো, বাড়ি যাবে না? অবশেষে ধরা পড়ল তারা, যাদেরকে আমি বহুকাল ধরেও ধরতে পারিনি। অহনা মাহমুদের কথা শুনে বলল, বহুকাল আগে মানে? কি বলছো, তুমি কি ওদেরকে চিনো? মাহমুদ কিছু বলল না, উত্তর দিতে অনিচ্ছুক। আসসালামু আলাইকুম। তো এখানেই অহনা গল্পটা শেষ করলাম। আশা করি আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা গল্প নিয়ে আসবো। আর গল্পটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি এই গল্পের সিজন 2 খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসবো, যদি এই গল্পের পার্টে অনেকটাই লাইক ভিউ আর আপনাদের সাপোর্ট পাই। তো ভালো থাকেন আমার প্রিয় অডিয়েন্স গুলা, আর নিচে গো খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটা গল্পে।